নাম আপনার? সুমা ঘোষ। বাড়ি? বাড়ি উত্তর বাদারঘাট। কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল, আজকে আমার 17 বছর বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 2 বছর পর পর থেকেই আমার ঘরে নানান অশান্তি শুরু হয়। প্রথমে তো এতটা ছিল না, কিন্তু শাশুড়ির সল্লাতে আমার হাজব্যান্ড আমার সাথে কারণে অকারণে কেন জানি না খুবই খারাপ ব্যবহার করতো। তারপর মেয়েটা একটু বড় হওয়ার পর থেকে ও খুবভাবে আমার উপর নির্যাতন শুরু করেছে। ও ওর মা দুজনেই। ওর বাড়ি ভর্তি লোক থাকাতেও কেউ কোনোদিন কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদ না করাতে আমিও অনেকটা সহ্য করে গেছি, কারণ আমারও মেয়ে ছোট্ট, আমারও মা বাবা নেই। আমি কোথায় যাব? কোনো জায়গাতে আমার যাওয়ার কোনো জায়গা নেই। তার লেগে অনেক কিছু সহ্য করার পরও আমি ওই ঘরেতেই রয়ে গেছি। মামার বাড়ি আছে। ও 2 দিন বাদে বাদে বলতো মামার কাছ থেকে টাকা এনে দিতে, বোনের কাছ থেকে টাকা এনে দিতে। তো কত দেবে? তারাও অনেকবার টাকা পয়সা দিয়েছে, তারপরেও ওর কোনোদিন টাকা পয়সার মিটেনি। 2 দিন বাদে বাদে একই অশান্তি। তারপর আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না, আমি কোনো জায়গায় যেতে পারবো না, কোনো জায়গায় স্বাধীনভাবে চলতে পারবো না। সব ব্যাপারে ওর খুব শাসন, সবসময় শাসন করতো। কী কারণে যা ও আমাকে এভাবে মারধর করতো আমি এটাই বুঝতে পারতাম না। ঘরে আসাতে ওর মা ওকে যে কী বলতো, এটা আমি তো কোনো কিছু বুঝতে পারতাম না যে আমার কোন জায়গাতে ভুল আছে। সবসময় ও কেন আমার সাথে এরকম করে? ওর মা কি বলে যে ও এসেই আমাকে মারধর শুরু করে, আর খালি বলে যে ভালো করে থাকতে পারলে থাক, না হলে চলে যা। এরকম করতে করতে প্রায় অনেক বছর কেটে গেলো। তারপর প্রায় আমার বিয়ের 7 বছর পর ওর অন্যদিকে ওর সম্পর্কে ও জড়িয়ে পড়েছে। এটা আমি অন্যর কাছ থেকে শুনতে পেতাম। ওর বিহেভও খুব খারাপ হয়ে গেছে। ও আমার সাথে খুবই মিসবিহেভ করতো। শারীরিক, মানসিক, ও আমাকে খুবভাবে যন্ত্রণা দিত। এতটাই যন্ত্রণা দিত আমি আর সহ্য করতে পারি না। কোনো কিছু বললে বলতো, ভালো না লাগলে চলে যা, কেন পড়ে রয়েছিস এখানে? আমি তো চাই না, আমাকে ডিভোর্স দে, আমাকে মুক্তি দে, কেন দিস না? এরকম করে সবসময় ও আমাকে খুব মারতো। একবার তো ওর মা মিলে আমাকে বিষও খাইয়ে দিয়েছে। তারপর আমি বিএমএ যাই, আমার বাড়ির লোক আনে, তারা সবাই আমাকে বিএম নিয়ে যায়। ওখান থেকে আমাকে জিবি হসপিটালে পাঠিয়ে দেয়। ওখানেও পুলিশ কেস হওয়ার চান্স ছিল। তো ওর মা আমাকে অনেকটা বুঝিয়েছে যে আমি কোথায় যাব, আমার কোনো জায়গা নেই, কই যাবো মেয়েকে নিয়ে, কে আমাকে আশ্রয় দেবে? 1 দিন 2 দিন 3 দিন, তারপর তো এখানে আসতে হবে। তারপর ভাবলাম যে আসলে তো আমার তো কেউ নেই, কই যাবো, কই কী করুন? মেয়েও তখন ছোট। তখন আবার ওর এগেনস্টে আমি কোনো স্টেপ নিইনি। না নিয়ে ওরা বলছে যে এবার তুমি এরকম কিছু করো না, আমরা ভুল হয়ে গেছে, আর এমন কোনো দিন হবে না, আর কোনো সময় তোমার কোনো কষ্ট হইতো না। ঠিক আছে, এরকম করে আমি আর কোনো কেস টেস করছি না। বাড়িতে যাওয়ার পর প্রায় 6-7 মাস ভালো ছিল। তারপর থেকে ও আবার শুরু করেছে মারধর, শুধু মারধর করতো, ড্রিঙ্কস করতো। এই কথা বলার পরে তারা আমার বিরুদ্ধে হেরে নিয়ে নিয়ে যা যা করার তারা করতেছে। তখন থেকে পুলিশও আমার ব্যাপারে একটু কমই আগায়, ওর ব্যাপারটাই দেখতেছে। তারপর এখন বর্তমানে কি আপনি কই থাকেন? এখন আমি হের জ্বালা সহ্য করতে না পারাতে মামাও বিরক্ত। তারপর আমি আমার বোনের বাড়িতে আয়া, এখন বোনের বাড়িতে এই বোনের বাড়ি তো কি আসা যাওয়া করে? বোনের বাড়িতে ঢুকতে পারে না, কিন্তু দোকানের সামনে, চমুনিতে, পাড়াতে, বোনের বাড়ির প্রায় একটা বাড়ির আগ অব্দি, হ্যাঁ ওই জায়গাতে অব্দি যায়। গিয়া ও নানান কথাবার্তা মানুষের কাছে, ওই পাড়াতে, বোনের পাড়াতে গিয়া গিয়া আমার নামে বদনাম করতেছে। আমি কোন ছেলে, দিল্লি কোন ছেলের সাথে আমি থাকি, আমার ওর সাথে আমার রিলেশন, ওকে আমি বিয়ে এই বিষয়টা নিয়ে আপনি থানাতে এফআইআর করছেন? করছি। তারা কোনো স্টেপ নিছে না। এর মধ্যে আর করছেন? এর মধ্যে আবার এই মাসে 6 তারিখও একটা কমপ্লেন করেছি, তাও তারা কোনো স্টেপ নিছে না। তারপর আমার দোকানটাও আমার থানার থেকে কইছে যে তোমার এখনো কোর্টে কেস উঠছে না, তুমি তোমার পাড়াতে যাইতে পারত না, যদি যাও তাহলে তোমার স্বামী তোমার লাগে যে কোনো ব্যবহার করতে পারে, তার লেগে তুমি পরে যাও, এখন তুমি যাও না, দোকান টোকান এইসব কোনো করো না। তখন আমি আমার উকিলের লাগে বুঝছি, তখন আমার উকিল কইছে হ্যাঁ কোর্টে যদি একবার কেস উঠতে থাকা, তখন আমিও তোমার দোকান আনতে সাহায্য করতে পারো, কিন্তু ওখানে তো লকডাউনের লেগে উঠতেছে না। তুমি এক কাজ করো, তুমি পুলিশের সাহায্য নিয়ে তুমি দোকানটা নিয়ে যাও। এরপরে পুলিশের আমি তখনও ইয়েতে গেছি, ওমেন্স পিএসে গেছি, এডিনগর থানাতে গেছি, এডিনগর থানা থেকে ওমেন্স পিএসে পাঠাইছে, ওখানে গেছি। তারা আমার কোনো হেল্প করছে না। তারা কইছে ঠিক আছে, আমি তোমার ফোন করতেছি, এরপরে আমি তোমার করে দেবো, কী করবো।
ওরা আমাকে ফোন না করে আমার হাজবেন্ডকে ফোন করে বলে দিয়েছে যে দোকান খালি করে করে দিত। তখন তখন মানে ওরাই বলছে, নাহলে ও কি করে এদিনই যেদিন আমি গেছি, যে আজকে রাত্রে যেমন আমি গেছি, কালকে সকালের মধ্যে ওরা দোকান একদম খালি খালি করেছে। আর থানাতে আমার যে টাইমে ফোন করার কথা মানে ওরা বলছে, ওই টাইমে ওরা আমার কোনো ফোন মানে ওরা রিসিভ করছে না। আমি ফোনের পর ফোন করে যাচ্ছি, ওরা কোনো মানে রেসপন্স দিচ্ছে না, আর নিজে থেকে কোনো ফোনও করে না। এখন আপনি কি চাইছেন কি? এখন আমি এর কাছ থেকে মানে আমি ডিভোর্স ফাইল তো আমি করছি, এটা তো কোর্ট দেখবো। এখন আমি এর ঘর থেকে আয়া করছি, হ্যাঁ আমার ঘরে থাকতে দিছে না, হ্যাঁ টর্চারিং করে মানসিক মানে মেন্টালি ফিজিক্যালি দুটা টর্চার করে আমার ঘর থেকে তাড়াইছে। আজকে আমি বোনের বাড়িতে থাকি, মামার বাড়িতে থাকি, ও আমাকে যাতে আয়া করে তাকে ডিস্টার্ব না করে, এভাবে যন্ত্রণা না করে, ওর জন্য তো আমি কোনো জায়গাতে থাকতে পারছি না। আমি যাবো মানে যাবো তো কোথায় যাবো, আমার তো কোনো জায়গা নেই, আমি বোনের বাড়ি ছাড়া আমার কোনো জায়গা নেই যে আমি এই জায়গাটা গিয়ে থাকবো। তারপরে ও এখানে এসে আমার বোন, এখন আমার বোনের উপরে ও মানে টর্চার শুরু করে দিয়েছে, যে আমাকে কেন জায়গা দিয়েছে। আমার মেয়ে আমাকে গিয়ে বলে, বাড়িতে গিয়ে বলে বোনের বাড়িতে আমি কি করে থাকি ও দেখবে, আমাকে টেনে হেসড়ে এখান থেকে বের করে আনবে, আমি কি করে থাকি ওরা আমাকে দেখে দেবে। তখন আমি বলছি ঠিক আছে তুই কর, কী করবি। বলছে আমি কোর্ট অর্ডার নিয়ে এসেছি। ঠিক আছে দেখা তুই কোর্টের অর্ডার, কোর্টের কাগজ কোথায় তোর হাতে। তো ও দেখাতে পারেনি, ও নানানভাবে আমাকে বলে কি পাড়ার লোক এক করবো, এ পাড়ার লোক ডেকে আনবো, তুমি কি চরিত্রের আমি জানি। আমার বাবা আমাকে সব বলেছে, আমাকে সারা রাত বুঝায়, আমার ঠাম্মা আর আমার কথা কয় না। আমার মেয়ে আমার কথা কয় না, মানে ওর ওর বাবার কথাই বলছে যে ওর বাবা ভালো, আমি ভালো না, আমি খারাপ। ঠিক আছে, তখন আমি মেয়েরে কিছু মানে কোনো কিচ্ছু কইছি না। ঠিক আছে বাবা তুই ইচ্ছাতে আমার লগে আসলি, তুই ইচ্ছাতে আমার কাছে থেকে গেছিস, তোরে আমার কোয়ার মতো কিচ্ছু নেই। তারপর এখন বর্তমানে কই আছেন? এখন আমি আমার বোনের বাড়িতে আছি। তো এইখানেও কি আপনার হাজবেন্ড মানে যাতায়াত করে? আমার শুধু এখানে না, আমি যখন এতদিন মামার বাড়িতে ছিলাম ওইখানে ও আমাকে খুবভাবে ডিস্টার্ব করতো। ও দুই দিন আমার উপরে হাত উঠাইছে। তারপর আমি থানাতে গিয়ে ওর এগেনস্টে কেস করছি। গিয়ে কি হ্যাঁ আমাকে এইভাবে মারধর করে, মামার বাড়িতে আওয়ার পরেও হ্যাঁ এখানে আয়ও আমার জ্বালাতেছে। থানাতে থেকে কি কইছে? থানার তো কেস রাখছে, রাখার পর হ্যাঁ কোনো অ্যারেস্ট করছে না, কিচ্ছু করছে না, শুধু কেস রাখছে। আর আমার কাছে আমি কী চাই, আমি বলছি আমি ডিভোর্স চাই, ডিভোর্স ফাইলও করছি। আর ও যে আমার মামার বাড়িতে আয় আমার গায়ে হাত উঠাইছে, আমার এমনভাবে মানে বৃষ্টি গালাগালি করে পাড়ার মধ্যে আমার গেছে। দাঁড়িয়েছে আমি আরেকটা নামে কেস করছি criminal case। তখন তারা হেরে অ্যারেস্ট করছে না, ডাক্তার নিয়ে হেরে বকাবাকি করছে, তখন মেয়েরে নিয়ে গেছে। তখন আমার সামনে মেয়েরা জিজ্ঞেস করছে তুমি কার সঙ্গে থাকবা। তখন মেয়ে কইছে যে আমি আমার বাবার সঙ্গে থাকবো, মার সঙ্গে থাকতাম না, তোমার বাবা তোমার মারে মারতো না। তখন আমার মেয়ে কইতেছে হ্যাঁ মারতো, আমার মা মনে মনে কোনো কাজ করতো তার লগে মনে হয় আমার বাবা মারতো, এটা আমি জানি না। আমার বাবা ওখানে আমার বুঝাইতেছে, আমার বাড়ির তারা আমার কইতেছে, এতদিন আমি জানতাম না এমন কইতেছে। তখন আমি আর কিচ্ছু কইছি। তখন আমার থানার থেকে কইছে যে তুমি কী চাও। আমি কইছি যে হ্যাঁ আমার মেয়ে, আমি জন্ম দিছি মেয়েরে, আমি মেয়েরে কোনদিন ফলাইতাম না। আজকে মেয়ে ইচ্ছাতে আমার কাছ থেকে বাবার কাছে গেছে, যেদিন আমার মেয়ে নিজের ইচ্ছাতে আবার আমার কাছে আইব, আমারে বুঝে আইব যে আমি ভুল না ঠিক, ওই দিন আমার লেগে আমার ঘরের দরজা আমার মেয়ের লেগে খোলা থাকবো। আমি যে জায়গাতেই থাকি, দরকার তুমি কি করে মেয়েরে ফালবা, যে আমি দরকার হলে মানুষের বাসার কাজ করি, বাসন মাজুন, তবে আমি মেয়ে ফালো। এরপরে কইতেছে ঠিক আছে। কয়েছে তো আমার হাজব্যান্ড কইতেছে আমার এখানে বলছে আমার চরিত্র ভালো না, আমার ক্যারেক্টার খারাপ, আমি মানুষের লগে আমার মনে এইসব বলছে। তারপর মামার বাড়িতে দুদিন পর গিয়ে হে এমন করে ফোন করে জ্বালা, পাড়ার মধ্যে গিয়ে জ্বালা, নানান লোকের কাছে হে আমার নামে ইডি করতেছে। আমার মামারও তো একটা পাড়া লইয়া থাকে, ওই পাড়ার মধ্যে যদি জায়গায় গিয়ে এরকম করে তাহলে তখন পাড়া হ্যাঁ বিজেপি কারে কারে ধরছে তারারে দিয়া হ্যাঁ আমারে হুমকি দেওয়াইছে যে আমি মিটিংয়ে আইতাম। তখন আমি রাজি হয়েছি না যে না আমি মিটিংয়ে আইতাম না, কেড়ে আইতাম না। আমি তো ওই ঘরে থাকতে আমি ক্লাবে বিচার চাইছি, আমার ক্লাব আমার লেগে কোনো বিচার করছে না। তাহলে আজকে আমি ঘর থেকে বাইরে আইছি, আমারে হ্যাঁ মানে আমারে মানে কি করতাম, মানে আমার মরা লাশ মনে আমি বাড়ি এসেছি,
এমন অবস্থা করে লেছে, তখন আমার ক্লাব আমার কিচ্ছু করছে না। তাহলে আজকে কি লেগে আমি মিউচুয়াল মিটিং করতাম বলে আমার ইয়ে করতেছে? আমি কোনো মিউচুয়াল মিটিংয়ে করতাম না। আমি জায়গায় গেছি, আমি থানা থেকে এসেছি, কাগজ চার্জশিট আমার কোর্ট দিয়ে গেছে গা, আমি উকিলও ধরছি। আমি আর মানে পার্টি টাটি আমার কেউ লাগবে। কি কারণে মারধর করতো? মারধর করতো। আমি মানে প্রথমত তো বুঝতাম না যে ও কী কারণে আমাকে মারধর করতো। ওর মা ওকে ফোন করে কি বলতো, আমি কোথায় যেতাম, কার সঙ্গে কথা বলতাম, আমার বাড়ি থেকে কে আসলো না আসলো, সব ওকে ফোন করে করে জানিয়ে দিত। ও আরটি অফিসে নিজের গাড়ি আরটি অফিসে ভাড়া দেওয়া, ও তো খোয়াই থাকতো। কিন্তু আমি কার সাথে কথা বলছি কী করছি ও কী করে জানতো? তাহলে ওর মাই ওকে ফোন করে বলতো। তারপর এরকম করতে 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 অনেক দিন গেল। তারপর আমি ওকে প্রতিবাদ করতাম যে মানে ও কেন আমার সঙ্গে এরকমটা করে। ও বলতো কি আমি মানে আমি ওর কেউ না, ভালো লাগলে থাকো, না না ভালো লাগলে চলে যাও, তোমাকে আমার ঘরে থাকতে হবে না, আমি তো চাই তুমি চলে যাও, চলে যাও, যাও না কেন, সবসময় এরকম বলতো। তখন আমি বলতাম যে কেন চলে যাও, তুমি তো আমাকে বিয়ে করে এনেছো, আমি তো আর এমনি এমনি আসিনি। আপনাদের কি লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ হয়েছিল। লাভ ম্যারেজ হয়েছিল। আমার মামার বাড়ি থেকে রাজি ছিল না, কিন্তু ওর বাড়ি থেকে সবাই রাজি ছিল। ওরার ইচ্ছাতে ও আমাকে বিয়ে করেছে। আপনার কি বাচ্চাও আছে? বাচ্চা আছে একজন। কজন মেয়ে কজন ছেলে? আমার একজন মেয়ে। বয়স কিরকম? বয়স এখন বর্তমানে 15 বছর। কি স্কুলে পড়ে? এখন এবার ক্লাস 10-এ উঠেছে। মেয়ে কি আপনার সাথেই থাকে? মেয়ে এখন আমার সাথেই ছিল, কিন্তু ওর মা আর ওর ভাই এসে ওকে নিয়ে গিয়েছে 10 মিনিটের কথা বলে। 10 মিনিট আয়, আমরা এখানে যাব, আবার তোকে নিয়ে তোর মার কাছে দিয়ে আসবো। মেয়ে না করাতেও ওরা জোর করে এসে নিয়ে গিয়েছে। আমার সাথে কোনো কথা নাই, আমার বাড়ির লোকের সাথে কোনো কথা নাই। রাস্তার ডাক দিয়ে যে একটা কথা শুনে যায় এখনই চলে যাস। মেয়ে বলছে না আমি যাব না, আমি এখানেই থাকবো, ওই বাড়িতে আমি আর যাব না। তবুও তারা জোর করে মেয়েকে বলছে যে যেতে হবে না, একটা কথা শুনে যা। গেটের পাশ বাইরে নিয়ে কি যে বললো, মেয়ে লগে লগে ওদের সঙ্গে চলে গেছে। গিয়ে আমাকে ফোন করে বলছে যে মা আমি আর আসবো না, আমি বাবার সঙ্গে থাকবো। তারপরে তো মেয়ে তো ওর সঙ্গেই আছে। তারপর এরকম করে দীর্ঘদিন অশান্তি চলতে চলতে ও আমাকে এবার মানে অতিরিক্ত জ্বালাতে শুরু করেছে। ও এখন আমাকে বদনাম করছে, আমার নাকি অন্য কারোর সঙ্গে রিলেশন আছে। ও আমাকে ঘরে মানে লোকজন আনতো, ওর বন্ধু মানে আমি তো চিনতাম না, ওর পরিচিত লোক ঘরে আনতো। আনলে সেরা ও মানে আমাকে দিয়ে কথা বলাতো, ওদের সঙ্গে মদ খাতো। যদি আমি কোনো প্রতিবাদ করতাম ও আমার উপরে উল্টা টর্চার করতো। আর ওর মা বলতো যে ঘরের বউ ঠিক না থাকলে এরকমই হবে, ঘরের বউ যদি এরকম হয় মানে স্বামীর কথা না শুনে এই ঘরে কোনো দিনই শান্তি আসে না, স্বামীর যেরকমই হয় এটা তোমার মাইনে নিতে হবে। তোমার যদি কথা বলাতে ওর 2টা পয়সা ইনকাম হয় তাহলে তুমি কেন এটা পারবে না? আমি বলছি যে কেন আমি এরকম করে, এটা তো একটা বিজনেস, আমি কেন এটা করব? তখন তারা বলতো যে আমার ঘরে থাকতে গেলে এরকম করে চলতে হবে, আর না হলে ওরা আমাকে খুবভাবে মারধর করতো। এরপরে ঘরের মধ্যে আমাকে ড্রিঙ্কস খাওয়ার জন্য খুবভাবে জোর করতো, যদি না খেতাম তাও আমারে মারতো। ড্রিঙ্কস করার জন্য খুব করতো, জবরদস্তি করতো। তারপর ওর বন্ধুদের সাথে আমাকে জড়িয়ে নানান কথা আমাকে মানে বদনাম করার চেষ্টা করতো। নিজেই ফোন করতো, ফোন করে বলতো আমাকে ওদের সাথে কথা বলার জন্য। যদি কথা না বলি তাও ও আমাকে খুবভাবে মারধর করতো। কথা বললে ওটা রেকর্ডিং করে ও আমাকে ব্ল্যাকমেল করতো, এরকম করতো। এরপরে ওর বন্ধুদের সঙ্গে 2-3 দিন কথা বলতো। তারপর ওদের সঙ্গে কথা বলার পর ও আমাকে বলতো ওদের কাছ থেকে টাকা এনে দিতে, 10,000, 15,000, 20,000। এবার তো এরকম করতে করতে ও আমাকে বলছে 1.5 লাখ টাকা। ওরই বন্ধু, হের বান্ধবীর হাজব্যান্ড দিল্লিতে থাকে, ওর এক বন্ধু, ওই বন্ধুর সাথে ওর বান্ধবী আমার হাজব্যান্ডের পরিচয় করেছে। পরিচয় করার পর ও আমাকে ফোনে ওর সাথে কথা বলাতো। দিল্লিতে থাকে ও, ওইখানে মানে সিআরপিএফে চাকরি করে। তো আমার সাথে তারপর ও মানে বলছে ওই ছেলেটার সঙ্গে আমার কিছু আছে, এটা বলে ও আমাকে বদনামও করবে, আমাকে বাড়ি ছাড়াও করবে। মানে আমাকে আমার আমার মামি, আমাকে মামার বাড়িতে আমি বড় হয়েছি, আমার মামিকে যে কোনো কিছু হলে মামিকে খবর দিয়ে নিত, নিয়ে মামিকে অপমান করতো। অপমান করে বলতো যে আপনার মামির সামনে আমাকে থ্রেট করতো যে আমাকে ও মানে চরিত্রহীন করবে, আমাকে বাড়ি ছাড়াও করবে। আমি নিজের ইচ্ছাতে
আমি বাড়ি ছেড়ে চলে আসবো, ও এরকম করে আমাকে ইয়ে করবে, ও আমাকে হাতে মারবে না ভাতে মেরে দেবে, সবসময় এরকম করে আমাকে থ্রেট করতো। আর তারপর দোকানটা দেওয়ার পর তো ওই বলতো যে ওই ছেলেটা আমাকে দোকান দিয়ে দিয়েছে, ওই ছেলেটা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, ওরকম বলতো। না হলে আমি বলি কি করে যে আমার মেয়েকে আমি মানুষ করব, মেয়েকে পড়াশোনা করাবো, মেয়ের 7টা 8টা মাস্টার, আমি কি করে মানে মাস্টারে খরচ চালাবো, আমার পিছনে কেউ আছে না থাকলে মানে আমি মুদ্রা কথা হচ্ছে যে আপনার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন হতো। নির্যাতন হচ্ছে। তারপর এবার যখন মানে লকডাউন মার্চের 25 তারিখ খুব ভাবে ও আমাকে মানে মারধর শুরু করেছে অকারণে, কোনো কারণ নাই। আমি দোকান বন্ধ করে ঘরে এসে ভাত রান্না করছি, ও ঘরে এসে বলছে তোমার মোবাইলটা কোথায়, এই তো মোবাইল এখানে। এবারে বলছে আমি কই মোবাইল তো সবসময় ওর কাছে থাকে, কোনো সময় যখন ওর কোনো প্ল্যান থাকে যে আমাকে মানে একটা ইস্যু তো লাগবে যে আমার সঙ্গে একটা ঝগড়া করা বা আমাকে মারধর করা, তখন ও ট্রিক্স করে মোবাইলটা বাড়িতে রেখে যেত। তখন বাড়িতে রাখার পর তখন এসে আমাকে বলছে মোবাইলটা কোথায়, কিন্তু মোবাইল তো এখানে। ও আমার মোবাইলটা ওর মোবাইলের সঙ্গে মানে হ্যাক করে রাখতো, কানেক্ট করে রাখতো। আমার মোবাইলে কে ফোন করে, আমি কার সাথে কথা বলি, আমার বাড়ি থেকে কে ফোন করে, আমার বোন কবার ফোন করে, ভাই কবার ফোন করে, মানে ও সব দেখতো। বোনে কি বলে, আমার বোনের বাড়িতে আমি যেতে পারবো না, মামার বাড়িতে যেতে পারবো না, আমি কারোর সঙ্গে মিশতে পারবো না, ও এরকম ভাবে মানে আমাকে জোর করতো যে আমি তখন আমি বলছি যে আমি কেন ওদের সঙ্গে মিশবো না, আমার কে আছে, আমার ভাই আর বোন ছাড়া আমার বোন, তবুও আমি আমার বোনের সঙ্গে যাতে না মিশি, আমার বোনের সঙ্গে আমি মিশতে পারবো, কারণ আমার বোন কিছু কিছু ওর ব্যাপারে জেনে মানে জানতে পারছে যে ও আমাকে দিয়ে এভাবে নানান বিজনেস করাচ্ছে, মানে অন্য ছেলেদের সাথে আমাকে মিশিয়ে ও মানে টাকা আদায় করতো, ওর এটা ব্যবসা ছিল। তখন আমার বোনে আমিও অনেক অত্যাচারের পর আমার বোনকে আমি একদিন বলেছিলাম যে বোন ও আমার সঙ্গে এমন এই করে, রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ও আমাকে বাড়ি থেকে নিয়ে বের হয়, গাড়িতে নানান ছেলের সাথে আমাকে নিয়ে মিশায়, এরকম দিদিকে বলেছিলাম। তা আমিও আর কত সহ্য করবো, দিদি হ্যাঁ তো এরকম। তখন হ্যাঁ যখন জানতে পারলো যে আমার বোন ব্যাপারটা মানে জেনে গেছে, তখন থেকে ও আমার বোনকে আর দেখতে পারে না। বোনের নাম শুনলে বলে কি আমার বোন বলে আমার সংসার ভাঙছে, আমাকে কুসল্লা দিচ্ছে, আমার বাড়ির লোক এরকম করছে, আমার মামার বাড়ির মানে ক্যারেক্টার ভালো না, আমার ক্যারেক্টার ভালো না, আমার মা মরে গেছে, আমার মারে পর্যন্ত হ্যাঁ মানে টাইম না বলে কি আমার মার ক্যারেক্টার ভালো না, এরকম বলতো। তারপর মানে 25 তারিখ এরকম ঘরে এসে বলছে যে আমার মোবাইলটা তখন আমি বলছি তো টেবিলের উপর আছে, দেখো মোবাইলটা এখানে আছে। তখন মোবাইলটা হ্যাঁ স্ক্যান করতো প্রত্যেক দিন, মানে মোবাইলটারে স্ক্যান করতো কে মানে অনলাইনে কে মেসেজ করছে, কে আমাকে মানে ভিডিও কল নি করলো, কেউ আমাকে ফোন নি করলো, ও স্ক্যান করে দেখতো। আমি বলছি দেখুক না, আমার তো জানা আছে আমার এরকম কারোর সঙ্গে আমার কোনো কথা নেই, কারোর সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই, আমার এটা জোর আসছিল মনে, এটা যা খুশি করুন, আমি এটা কোনো সময় এটার লেগে ডাকতাম না, কোনো কিছু বলতাম না। ওই দিন রাত্রেও সেম, আমার পাড়ার দুইটা মেয়ে আমার ঘরে আয়ে আমার সঙ্গে মানে কথা বলছে, সেলাই মানে জামা সেলাই করার কথা নিয়ে সেটা। তখন বলছে ঘরের মধ্যে কি আড্ডা, কিসের আড্ডা, তারা সামনে। তখন তারা সবাই দূরাইয়া তারা বাড়িয়ে গেছে গা। এরপরে হে আমাকে মানে নানানভাবে প্রশ্ন করছে, আর মানে আমাকে গালের মধ্যে মানে খুব মানে অনেক মানে এক শ্বাসে ও আমাকে মানে চর দিচ্ছে, মানে না হলে ও আমাকে প্রায় 20-25টার মতন চর গালের মধ্যে চর দেওয়ার। এটা বৌজিকে এরকম হয়, এইসব এই বউ তো সংসার করার বউ না, তো মানে অন্য দিকে গেছে গা, এটা তো বুঝেই যা। সবসময় শ্বশুর এরকম বলতো। তখন আমি বলতাম বাবা তুমি যে এরকম বলো, তুমি তো আমার দুষ গুণ কোনোটাই তুমি জানো না, তুমি তো ঘরেই থাকো না, সকালে 7টা 6:30টায় তুমি দোকানে চলে যাও, রাত্রে 8টা 9টায় তুমি বাড়িতে আসো, তুমি কি জানো সারাদিন আমি কি করি, তুমি তো কোনোদিন জানারও দরকার মনে করছো না। উনি বলে কি ভালো লাগলে থাকো, নাহলে যাও গা, আমরা কোনো ইয়ে নেই, তোমার অসুবিধা হইলে তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি যাও গা, আমরা এ ব্যাপারে কিচ্ছু করতে পারতাম না। আরে যাইতাম গা, আমি কই যাইতাম গা, যেখানে ইচ্ছা না যাও, তোমার যদি কোনো জায়গা যাওয়ার জায়গা থাকে তুমি ওইখানে যাও,
আমরা কোনো মানে এখানে আমরা কিছু করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, এইভাবে চললে এখানে আমরা তোমাকে আর সহ্য করতে পারবো না। আমি কি রকম করে চলি এটা তো বলবেন। হয় তোমার মা বলে না, তোমার মা তো সবই বলে, তুমি কোনটা মার কথা শুনে চলেছো আজকে অবধি, এরকম বলতো। তখন আমি বলছি বাবা আমার যদি কোনো দোষ থাকে, আমি যদি কোনো ভুল পথে চলি, আপনারা আমাকে দেখান যে হয় তুমি এই জায়গাটার মধ্যে ভুল আছো, আমি আমার বাড়ি ভর্তি লোকের সামনে আমি জুতা মুখে নিয়ে বাড়ি থেকে চলে যাব, আমি আর এক পা এখানে থাকবো না, দাঁড়াবো না। তবু তারা বলতো কি যে না আমরা কি দরকার আছে, আমরা কোনো প্রমাণ দেওয়া দরকার নেই, যারটা হেই জানে, এরকম করে বলতো। তারপর মানে এরকম করতে করতে তখন আমার হাজব্যান্ডও অন্যদিকে একটু মানে আসলো, আজকে বিগত প্রায় 11 বছর ধরে অন্যদিকে সম্পর্ক। তো আমি মানে ঠিক আমার কাছে কোনো প্রমাণ নেই, তার জন্য আমি এটা জোর 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 দিয়ে মানে কোনো কিছু প্রতিবাদ করতে পারি না। তো প্রতিবাদ করতে গেলে ও আমাকে এইভাবে মারধর করে, ঘরের সমস্ত জিনিসপত্র মানে ভাঙচুর করে, মানে আমাকে ঘর থেকে বের করে দেয়। আমার শঙ্খ সিঁদুর মুছে শঙ্খ দিয়ে মানে হাতুড়ি দিয়া বাইরিয়া ভাঙ্গা, তারপর আমাকে গেট আউট, আমার ঘরে থাকতে গেলে মুখ বুজে থাকতে হবে, আমি যেভাবে চালাবো সেভাবে চলতে হবে, আমার উপরে কোনো কথা বলতে গেলে এই ঘরে থাকতে পারবো না, আমি বাইরে যেতাম। আমার যদি না ভাল লাগে আমার গেট খোলা আছে, দরজা খোলা আছে। দিনের বেলা দুপুর 1:30 3টা এরকম সময় হয়, এরকম কত, তবু ওর বাড়ির লোক কেউ হেরে কোনোদিন ডাক দিছে না। দিনের বেলা ওপেন হ্যান্ড ড্রিঙ্কস করতো ঘরের মধ্যে, মানে মানে খুব ভাবে ও আমাকে মানে জ্বালাইতো মানে এতটাই জ্বালাইতো, আমি সহ্য করতে পারতাম না। তখন অনেক সময় রাগ করে বলতাম যে হ্যাঁ আমি চলে যাব, তুমি যেহেতু আমাকে সহ্যই করতে পারছো না, তোমার যেহেতু আমি কেউই না, চলে যাব। ও আমার মানে ম্যারেজ সার্টিফিকেট, ও আমার ফটো, ওর সাথে যা যা আমার আছে সব কিছু ও ছিঁড়ে ফেলে দিত, মানে ম্যারেজ সার্টিফিকেট পর্যন্ত ছিঁড়ে ফেলে দিত। ওই মহিলার সম্পর্কে আমি কিছু বললেই ও এরকম বলে কি দুনিয়া ছেড়ে দেবো, তোকে অব্দি ছেড়ে দেবো, কিন্তু ওই মহিলাকে আমি থাকতে পারবো না। ওর বাড়ি শুদ্ধ সব লোকে 20 জন লোকের সামনে ওই কথা বলে, তারা কোনো প্রতিবাদ করে না, শুধু বলে কি আমারই দোষ, কারণ ওই মহিলা ওকে লাখে লাখে টাকা দেয়, 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম করে টাকা দেয়। ও তার কাছে ঋণী, ও তার ছাড়তে পারবে না। আমি ওকে কি দিয়েছি আজকে অব্দি, কত টাকা দিয়েছি? তখন আমি বলছি আমার কে আছে যে আমি 2 টাকা টাকা এনে দেবো, আমি কোথেকে দেবো, আমারও তো যেরকম মানে থাকতে হবে যে আমি এই জায়গা থেকে এনে দেবো, কোথা থেকে এনে দেবো? তখন বলতো না এনে দিতে পারলে মুখ বুঝে থাকবি, আমি যা খুশি করবো ঘরে মানে মানে খাওয়ার আর ঘরে কাজকর্ম করা ছাড়া কোনো ব্যাপারে দাদা আমি তো আর কোনো বিষয়ে এন্টারটেন না করি, ওরা আমাকে যেভাবে চালাবো আমি এইভাবে চলতাম। এরপরে এরকম করতে করতে তো আমি একটা বোনের পরিচয় দোকান দিছি, দোকানটা দেওয়ার পর ওরা আমার পিছনে একদম হাত দিয়ে পড়ে গেছে যে আমার পিছনে কেউ আছে, কোনো ছেলে আমাকে সাহায্য করতেছে। এখন বলছে ওর বন্ধু দিল্লিতে থাকে, ওই বন্ধু নাকি আমার সঙ্গে কোনো সম্পর্ক আছে, ওর সাথে বলে আমার কোনো কিছু, ও আমাকে বিয়ে করবে, ও আমাকে সংসার করবে, অথচ ওর সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, সব আছে, ও দিল্লিতে থাকতে পারবো না। যদি দেওয়ারই হয় আমার হাজব্যান্ডের সামনে, আমার হাজব্যান্ডের কাছে তুমি জিনিসটা দেবে, কারণ আমার হাজব্যান্ড তো মানে একটু অন্য টাইপের, ভালো মানে ভালো নজরে নেবে না। তখন বলছে আচ্ছা ঠিক আছে। তখন ও প্রথম আগরতলায় আসে দিল্লি থেকে, আমাদের সঙ্গে একটা ফোনে কথা বলতো, কাছাকাছি মানে একদম মানে কাছ থেকে পরিচিত হবে। তখন বলছে যে তোমার সঙ্গে দেখা করার সময় তোমার জন্য একটা গিফট আনবো, আমার হাজব্যান্ডকে বলেছে। আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে, একটা গিফট তো তুমি দিতেই পারো তোমার বান্ধবীকে, এটা তো আমার কোনো বলার নেই। তো গিফট আনার পর ও আমার হাজব্যান্ডের হাতেই আমার একটা মোবাইল গিফট করেছে। আমার হাজব্যান্ড নিয়েছে, আমার হাজব্যান্ডে এটা ইউজ করতো, আমি না, আমাকে দেয়নি। ও ইউজ করতো, মাঝে মধ্যে ও আমাকে এই ফোনটা দিয়ে ওর সাথে কথা বলার পর ও নানানভাবে আমাকে ব্ল্যাকমেল করতো, ওর কাছ থেকে টাকা এনে দিতে, 1.5 লাখ টাকা এনে দেওয়ার কথা বলছে। তখন আমি মানে ওকে বলছি যে না আমি এটা করতে পারবো না। কেন পারবে না? আমি বিপদে আছি, আমাকে তুমি এটা কি করতে পারবে না? তাহলে তোমার কেমন বলি, তোমাকে যদি এই টাকাটা দিয়ে সাহায্য না করতে পারে কেমন মন? তখন আমি বলছি তোমাকে এটা মানে এটা একটা পেশা, যে আমি যার সাথে কথা বলবো তুমি আমাকে কথা বলিয়ে তুমি টাকা আদায় করবে,
হ্যাঁ, এবার বলছে যে না এটাকে আমার পেশা না, আমার এক্ষুনি খুবই দরকার, তার লেগে দরকার তো তোমার সবসময় এরকম। তারপর আনার পর ও টাকাটা আর মানে দিতে চায় না, ও আমার সঙ্গে একটা মানে একটা খারাপ সম্পর্কের মধ্যে জড়িয়ে দেয়। তা আমার সঙ্গে নাকি কি তার জন্য ও আমাকে টাকাটা দিয়েছে। আসলে আমার হাজবেন্ডে আমাকে চাপ দিয়ে মানে ওর বন্ধুর কাছ থেকে টাকাটা আনতো, তারপর ও টাকাটা আর ব্যাক করে দিত না। তার লেগে যাতে টাকাটা না চাইতে পারে আমার দিকে চায়া ও আমাকে দিয়ে টাকাটা আনাতো, আর আমার উপর নানান রকম মানে নির্যাতন কত, অত্যাচার কত, তারপর থেকে তারা আর টাকাটা চায় না। এবারও আমি জানি ও ওরকমই করবে। তা আমি বলছি যে না আমি পারবো না, আমি এত ছোট হতে পারবো না যে দুদিনের পরিচয় আমি ওর কাছ থেকে এতটা টাকা মানে বুঝতে পারবো। তখন ওর মা বলছে কেন পারবি না, কেন পারবি না, ফুকিরা ঘরের মেয়ে এনে আমার ছেলে তোকে খাইয়েছে পড়িয়েছে এত দিন ধরে তোর সঙ্গে থাকছে, এটাই তো অনেক, কেন পারবি না, মা বাপ নেই, বাপের বাড়ি থেকে যেহেতু আনতে পারিস না ওইখান থেকে আন না দে, এরকম করে বলছে। তখন আমি বলছি যে মা তুমি কেন এমন এমন করে আমাকে কথা বলো, আমিও তো তোমার ঘরের বউ। তখন বলছে যে না বউ বললে তো হবে না, বউরও কিছু কর্তব্য থাকে স্বামীর পাশে দাঁড়ানো। ঠিক আছে আমি অন্যভাবে চেষ্টা করো মা, আমাকে এইভাবে তোমরা চাপ দিও না যে অন্য ছেলের সঙ্গে মিশা আমি ওদের কাছ থেকে টাকা এনে দিতাম। হ্যাঁ, ফের বলছে কি তো সতী সাবিত্রী সাজতে হবে না, তোর চরিত্র কেমন আমরা জানা আছে, আমরা সব জানি, আমার ছেলে সব জানে, আমরা জানি না মনে করিস না। তারপর তো দিনের পর দিন এইসব কথা নিয়ে ওরা মাও আমাকে হাত তুলতো, ওর মা আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড তো মানে দিনে রাতে হাত মানে আমার উপরে টর্চারিং করতো। আপনার শাশুড়ির নাম মায়েরানি ঘোষ, আর আপনার হাজবেন্ডের নাম? অভিজিৎ ঘোষ। তারপর তারপর মানে এবার আমি মানে এত মানে কষ্ট করে যে না ও টাকার জন্য এরকম করে আমাকে বিশ্রীভাবে গালাগালিজ করে, আমি বেশ্যা, আমার মানে চরিত্র ভালো না, আমি রাস্তাঘাটের বেশ্যা, এরকম করে আমাকে সবসময় মানে গালাগালিজ করতো, খুব জোর গলায় পাড়ার লোক সবাই শুনতো। আর ওর মা ওকে সব রকমভাবে সাপোর্ট করতো, কোনোদিন ওকে ডাক দেয়নি। ওর বাড়িতে এতজন লোক, আমার কাকা শ্বশুর দুজন আছে, কাকি শাশুড়ি আছে দুজন, জেঠি শাশুড়ি আছে, আমার বাসুর আছে, কেউ কোনোদিন ওকে ডাক দেয়নি। আমার দেওরের বউ কোনোদিন না, মানে আঘাত করছে এতভাবে মানে আমি আর পারছি না। তখন আমি ওর মাকে মানে আমি মাটিতে পড়ে গেছি, তখন ওর মাকে আমি ডেকে বলছি মা আমাকে মেরে ফেলবে, তুমি আয়ো মা আমাকে মেরে ফেলবে। তখন আমার শাশুড়ি ঘরে আয়া বলছে সিনার নদী তোর তো দোষ, আমার ছেলের কি দোষ, আমার ছেলে তো তোরে ভালো ঠিক করতেই বলছিল, তুই কেন টাকাটা চাই মানে আমার ছেলেকে মানে আয়না দিছিস না কে রে, তোর বন্ধুর কাছে করছিস না কে রে, তোর বন্ধুর কাছে তুই মানে হইয়া যাবি কে, তোর বন্ধুর কাছে তুই টাকাটা চাইতে পারছিস না। এরপরে আমার শাশুড়ি আমার চুলে ধরে মানে ফ্লোরের মধ্যে মানে এক ঘর থেকে আরেক ঘরে হেসে টাইনা নিয়ে তাইনা আমার চুল ধরে টানতেছে, আর আমার হাজবেন্ডে আমাকে ফেটে ফিটে মানে দাঁড়ানো অবস্থায় লাগতি মানে এত এমনভাবে লাগতি দিতেছে। তখন আমি মাগো করে চিৎকার করাতে আমার মেয়েটা দূরে আয়া আমার উপরে চাপাই পড়ছে, আমার মারে মারো না, আমার মারে কে লিগে এমন করে, রোজ রোজ তোমরা এমন করে মারো। তখন আমার শাশুড়ি আমার মেয়েকে টাইনা ধরে সেরে করতেছে তোর মারে মারছে, তোর মা জানোস তোর মা কীরকম, তোর মা কত অশুভ চরিত্রের মেয়ে তুই জানোস না। তখন কইছে যে না আমার মার লগে আমি সব জায়গাতে, আমার মা যেখানে যা আমি আমার মার লগে থাকি, আমি আমাকে নিয়ে মাস্টার বাড়িতে যায়, যেখানে যা বাজারে যাক, কোনো দোকানে যাক, মানির বাড়িতে যাক, আমি আমার মার লগে আজকের থেকে না, আমি ছোট্টোর থেকে আমার মার লগে আমার মা একলা কোনোদিন কোনো জায়গায় বাইর হয় না, তোমরা কইলে এটা হইতো না। তখন আমার মেয়ে আমারে জোর করে মানে আমার উপরে ফইরা ধরে রাখছে, আমার মেয়ের উপরেও ও লাঠি দিয়ে আঘাত করতেছে। তখন মেয়ের আমি সরাই দিছি, তখন হ্যাঁ গিয়ে সেরা আমি তো মাগু করে চিৎকার করতেছি। তখন পাড়ার লোক মানে কিছু কিছু লোক যারা কাছে কাছে বাড়ি তারা মানে শূন্য তারা ঘর থেকে বাড়িছে, বাইরেতেই হ্যাঁ দা লুয়ে এলেছে হাতে, আজকে কাইটটা একই লাখ মানে কাইটটা হ্যাঁ জেল খাটবো আর নাহলে হ্যাঁ সারা জীবনের লেগে এখান থেকে ভাগবো এমন করছে। তখন আমি মানে ভয় পাই, তখন আমি খুব জোরে জোরে চিৎকার করছি যে আমারে বাঁচাও বাঁচাও, হ্যাঁ ওখানে আমার মারে লেবো, কাকু তারারে ডাকতেছি, দুই কাকারে ডাকছি, কাকিমুনি ডাকছি, কাকিমুনি তোমরা আয়ো না, কাকিমুনি তোমরা আয়ো না। ওরা সবাই দরজা বন্ধ করে যে যার যার ঘরে চলে মানে ঘরে বসে আছে, তবু ওরা আমাকে বাঁচাতে আসে না। আমার দেওরের সব ঘরে ছিল, কেউ বাইরে নেই। এরপরে পাড়ার লোক ডাকা কইতাছে আমার কাকা শ্বশুর তারা নাম ধরে তো ডাকছে নাড়ু উত্তম, তোরা কেমন মানুষ, আমার পাশের বাড়ি
তোরা কেমন মানুষ যে একটা বোরে এভাবে এতটা সময় ধরে মারতেছে, তোরা একটা লুক করতে পারস না, তোরা কেমন মানুষ? তোরা যদি অক্ষণ না বাইরস তাহলে আমরা থানাত গিয়ে কেস করুম, যদি বোর্ডারে অক্ষণ তোরা মানে বাড়ির থেকে ঘর থেকে না বাড়িতে দিস। তারপরে মানে হয়ে আমার মেয়েরে মানে লাইভ করতেছে, ভিডিও করতেছে যে এই আমি কি তোর মারে মারছি, আমি কি তোর মারে মারছি। তখন ভাবছে যে ডরাইয়া ধমকাইয়া তাই শাসাইলে তাই কিছু কইতো না। আমার মেয়ে তখন কইতাছে যে হ্যাঁ তুমি তো মারে মারছো। তো এই কথা কইছে পরে আমি কি তোর মারে দাও লইছি কাটতাম, হয় তুমি তো লইছি, তুমি দাও লইছো, আমি দাওটা নিয়ে সরাইছি, আমি যদি না থাকতাম হয়তো তুমি এটা দিয়ে আমার মারে আঘাতি করতাম। এই কথা মানে কুয়াতে আমার মেয়েরে 4-5টা চর দিয়ে দিছে গালে। চর দেওয়ার পর ও নিচে পড়ে গেছে। তখন আমি আমার মেয়েকে আমার কাছে টেনে এনে বলছি যে আমাকে মারো, মেয়েকে কেন মারছো? ও কি বুঝে, ও তো যা দেখেছে তাই বলেছে। তখন ওর মা বলছে হ্যাঁ আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বলছে মা দেখেছো মেয়েটা পর্যন্ত আমার কথা বলে না, মার কথা বলে। তখন ওর মা বলছে তুই চিন্তা করিস না, তোর মেয়ে তোরই থাকবো, আমি তো আছি, তোর মেয়ে তোরই থাকবো, আমি তোরে কথা দিছি, যা খুশি করুক তাই কি করতে পারবো, তাই কোনো ক্ষমতা নাই কিচ্ছু করার। তোর মেয়ের আমি তোর কাছে আইনা দিব, আমি তোরে কথা দিছি, তুই শান্ত হ, তুই কোনো করিস না। এমন করে ওর মা ওকে নিয়ে ওর ঘরে চলে গেছে, আর আমি আমার ঘরে মেয়েরে নিয়ে আসি। ও আমাকে এতটাই মানে মারধর করেছে, মানে আমি এখান থেকে উঠে যান মানে ফ্লোরের থেকে উঠে যে খাটে উঠবো আমার এই ক্ষমতাটা নাই। রাত্রে ওরা মা ছেলে আমার কাগজপত্র, আমার গয়নাগাটি, আমার অ্যাকাউন্টে যে টাকাটা ছিল 50,000 টাকা ছিল, মানে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট হই, ও আমার অ্যাকাউন্টে টাকাটা না রাখতে দিয়ে ওর অ্যাকাউন্টে রাখছে। রাতারাতি ও সব টাকা পয়সা সব সরাই লেছে, সেরা ও আমার দোকানে চাবিটাও সরাই লেছে, যাতে আমি দোকানে কোনো কিছু না আনতে পারি, সব কিছু হ্যাঁ হাতে নিচে গা। তখন রাত্রে তো আমারও সে মানে আর কত এত পিঠা খাওয়ার পর আমার আর শরীরে শক্তি নাই যে আমি আবার ইডির লেগা যুদ্ধ করবো। আর আমি বুঝতে পারছি না যে ওরা কোন সময় এটা করছে, হয়তো আমার মানে যখন আমি মানে মাঝরাতে হয়তো এটা করছে। আমার হাজবেন্ডই আমার সাথে পরিচয় করেছে, আমি আগে ওকে চিনতাম না। তারপর একদিন এদিকে আসার পর আমার বাড়িতে আমার হাজবেন্ড ওকে নিয়ে এসেছে। নিয়ে আসার পর ওর সাথে ও খুব মানে পার্টি টাটি মানে সাংঘাতিক অবস্থা, ওর খুবই মানে যেরকম কাছের বন্ধু। এবার আমি ওকে বললাম দেখো এখন আমার মেয়ে বড় হয়েছে, এখন আমি একা না, মেয়েটা বড় হয়েছে, এইভাবে যে লোকজন বাড়িতে আনো এটা তো ভালো দেখায় না। তোমার ঠিক আছে 5 জনের পরিবার, তোমার পরিবার তো কেউ কোনোদিন কোনো কিছুতে ডাক দেয় না, কিন্তু আমার তো এসব ভালো লাগে না। তারপর ও কী করতো, মেয়ের সবাই যখন ভাত টাত খাওয়ার পর ঘুমিয়ে পড়তো, মেয়েটাও ঘুমিয়ে পড়তো, ও আমাকে বলতো যে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে। কেন বেরোবো, এখানে যাব বা ওই ছেলেটার সঙ্গে ও কোথাও যাবে, আমি ওর সাথে যেতে। তখন আমি যেতে রাজি হতাম না বলে ও আমাকে খুব মানে মানে এতটাই ও আমার সাথে খারাপ ব্যবহার করতো, মানে ফিজিক্যালি খারাপ ব্যবহার করতো, যেটা আমি এখন বলতে পারছি না, মানে এতটাই খারাপ ব্যবহার করতো, মানে খুবই কষ্ট হতো আমার। তো তারপর আমি বাধ্য হয়ে ওর সাথে মানে বাইরে যেতাম। যাওয়ার পর ও খুব ড্রিঙ্কস করতো, ও ছেলে মানে ওর বন্ধু বান্ধব নিয়ে, নির্দিষ্ট কেউ না, আজকে হে কালকে হে এরকম মানে ড্রিঙ্কস করতো, করে আমাকে বলতো ড্রিঙ্কস করার জন্য। তো না যদি করতাম ওদের সামনে আমাকে খুব অপমান করতো, পারলে ওদের সামনে ও আমাকে মারধর করতো। তো আমি লজ্জাতে মানুষের কাছে অপমান হওয়ার থেকে বাঁচার জন্য আমি মানে অনেক সময় এরকমটাও করতাম। করার পর ও তার মানে ওর বন্ধুরার সঙ্গে আমাকে মেশানোর জন্য চেষ্টা করতো। তো যদিও হ্যাঁ সবসময় সম্ভব হতো না, কিন্তু কোনো সময় সম্ভব হতো। তারপরে ও মানে রেকর্ড করার চেষ্টা করতো, মানে আমার নিয়ে কোনো ফল্ট ও পায়, ও আমাকে নিয়ে মানে আমার ক্যারেক্টার ভালো না এটা নিয়ে প্রমাণ করতে পারে। তো এটা করতে গিয়ে সেটা এবার ওই বন্ধুটার সঙ্গে ও আমাকে আবার ঠিক সেভাবে মানে অন্যদের সঙ্গে যেভাবে মানে বন্ধুত্ব করার জন্য চেষ্টা করতো, এইভাবে এবারও এরকমই করছে। তো আমি আমার পার্সোনাল মোবাইল আমার তো ছিল না, কিপ্যাড মোবাইল ছিল। তো ওর বন্ধু দিল্লিতে থাকে, ওর বন্ধুকে সবসময় বলতো যে তোমার বউ যদি আমার বান্ধবী হয় তাহলে তো আমার বউও তোমার বান্ধবী। তো ছেলেটা তখন বলতো যে হ্যাঁ এটা তো ঠিকই। তখন বলতো যে তোমার বান্ধবী তো মানে তোমার কি ইচ্ছে হয় না বান্ধবীর সঙ্গে ভিডিও কল করে কথা বলতে, এবারে অনলাইনে কথা বলতে? তখন বলছে যে না আমার তো বান্ধবীর কিপ্যাড মোবাইল, আমি তো এটা পারি না। তখন বলছে কেন তুমি বান্ধবীর জন্য কি এতটুকু করতে পারো না, যে তোমার বান্ধবী একটা মানে ভালো একটা মোবাইল ইউজ করবো এরকম? তখন ও বলছে না এটা আমি কি করে ভাববো, এটা তো তোমার ভাবার কথা,
তুমি যদি এটা তোমার আমার বান্ধবীকে না দাও তাহলে আমি কি বলবো। তারপর ও এসে আমাকে রিকোয়েস্ট করতো আমি কিরকম বন্ধু, ও আমার কিরকম বন্ধু আমাকে একটা মোবাইল দিতে পারে না, আমি কি এটা বলতে পারি না নি যে তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও। তখন আমি বলছি কেন বলবো ওকে, আমি তুমি থাকতে আমি ওকে কেন বলবো, একবার বলেই দেখো না কি বলে, বলো না দেখো না কি বলে, কেন বলবো, না বলো, না বললে ও আমাকে মারতো। রাত মানে কি রাত কি সকাল, ও আমাকে রাত কি ঘুমাতে দিত না, এত বাজে বাজে কথা বলতো। আমি নাকি ওর সঙ্গে থাকি, ও নাকি আমার কি হয় তার লেগে আমি বলতে পারবো না, না হলে কেন বলবো না, বন্ধু তো বন্ধুই হয়। এরকম করে আমাকে মানে খুব ফোর্স করতো, এরকম করে বলার জন্য ভয় দেখাতো, যদি না না বলি তাহলে ও মানে আমাকে মারবে, ও আমার সাথে আরও খারাপ বিহেভ করবে। তো মানে খারাপ বিহেভটা কি, এটা শুধু মারধর না, এটা আরও আরও মানে মানে অন্যরকম, এটা আমি বলতে পারবো না। কিন্তু তারপর আমি ওকে ওর জোরে তো ও আমাকে বলছে আমি তো তোমার সঙ্গে আছি, তুমি বলবে না, ওকে বলবে না, বলবে তুমি একা আছো। এরকম করে ও নিজের মোবাইল দিয়ে ওকে ফোন লাগিয়ে দিত, ফোন লাগিয়ে বলতো আমার সঙ্গে কথা বলার জন্য। এরকম করে ও মানে আমাকে ব্ল্যাকমেল করতো, বলতো পাশে থেকে শিখিয়ে দিত এরকম করে কথা বলো, ইমোশনাল করে কথা বলো, ছেলেদের সঙ্গে কি করে কথা বলে এরকমভাবে কথা বলো। তো যদি না বলতাম ও আমাকে মানে খুব মানে মানে কি বলবো মানে দেখা যেত না এইভাবে হয়ে আমাকে মানে টর্চার করতো। তখন আমি বলতাম মানে কষ্ট সহ্য করতে না পেরে আমি বলতাম। তো একদিন আমি বলেছি যে তোমার কি ইচ্ছা করে না যে আমার সঙ্গে তুমি ভিডিও কলে কথা বলো, এভাবে কথা বলো। তখন ও বলছে তোমার তো মোবাইলই নেই, আমি কী করে বলবো, কেন তুমি তো পারো একটা মোবাইল কিনে দিতে। এরপরে বলছে তুমি যদি বলো তাহলে ঠিক আছে আমি দেবো, বান্ধবী হিসেবে তোমাকে একটা আমি এইভাবে প্রতিদিন কত যন্ত্রণা সইব। তখন আমার বোনের জামা ওকে জুতো দিয়ে মারধর করেছে, চমনি সব লোক দেখেছে, সব লোক যে আমি কোনো গায়ে টাচ করিনি। ও ওখান থেকে চলে গেছে, আমার বোনের জামাই বাইকের চাবিটা রেখে দিয়েছে, বোন 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 রেখে দিয়েছিল চাবিটা, বাইকের চাবিটা, বলে আজকে তোকে থানায় দেবো, তো এইভাবে রোজ রোজ হেনস্থ করিস, তোকে আজকে থানায় দেবো। হ্যাঁ, তারপরে ও এখান থেকে চলে গেছে। তো ওই আমরা তো দোকান বন্ধ করবো, তো বাইকটা কি হবে, রাস্তায় কোথায় রাখবো। তো আমার বাড়িতে নিয়ে গেল, কিছু হয়ে গেলে তখন এডিনগর থানাতে আমার বোন ফোন করেছে, বলে এমন এমন হয়েছে, আমি বাইকটা কি করব। তারা বলেছে আমাদের এখানে এসে দিয়ে দেন, ও আসলে দিয়ে দেবো। তো আমার বোন আর আমার হাজব্যান্ড কি করে আবার আসবে, আমার হাজব্যান্ড বাইক নিয়ে গেছে, আরেকটা ছেলে চালিয়ে নিয়ে গেছে বাইকটা, নিয়ে থানাতে দিয়ে এসেছে। এই টাইমে এসেছে, এই টাইমে ওর মেয়ে এসেছে আর ওর মা এসেছে আর ও এসেছে। ওর মেয়ে এসে এখানে আমাকে বলছে আমার বাবাকে কে মেরেছে, কে মেরেছে আমার বাবাকে। আমি বলছি তুই এখান থেকে যা, তুই ছোট, তোর সঙ্গে কোনো কথা না, তোর বাবাকে আমি মারিনি। ও কে মেরেছে, কে মেরেছে, আমাকে তোর মা মেরেছে, তোর মা মেরেছে। তো আমার মা কোথায় এখন, আমাকে তোর মা এখন বাড়িতে বাড়িতে তুই এখান থেকে যা। ওর মা আমাকে বাইরে থেকে বিশ্রী গালাগালি করছে, বিশ্রী মানে বলার মতো নাই, মানে বলছে ছেলেকে বলছে শিখিয়ে দিচ্ছে আমি আছি, ওকে টেনে বের কর, ওর বেটাগিরি আজকে ছোটাবো, ওকে টেনে বের কর। ও তারপরে আমি এখানে তুই এখান থেকে যা বলছি, কিন্তু তুই এখন মার খাবি, কিন্তু এই কথা বলা তো হে আমাকে টান দিয়ে হেসড়ে নিয়ে এই কাঠটা, আমার হাতের কাঠটা নিয়ে আমাকে একটা মাথায় বাড়ি মেরেছে। এই যে কালো স্পট আছে, এখানে ফুলা আছে। হ্যাঁ, তারপরে আমাকে এই পায়ে বাড়ি দিয়েছে, তারপর আমাকে ফেলে দিয়েছে এখানে, এইভাবে করেছে, আমার জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। তো আমার দোকানে আরো দুটা মহিলা ছিল, কাস্টমার ছিল। তখন আমি লাঠিটা নিয়ে বলেছি আমি মহিলা, আমাকে মারছে, আমাকে কেউ বাঁচাতে আসছে না। তখন ওই আমার পার্শ্ববর্তী দোকানদার জীবন পাল, উনি এসে ওকে আমাকে কাছ থেকে ছুটিয়েছে। ঘটনাটা কটার সময় হয়েছে? ঘটনাটা হয়েছে 9টা 9:15 এমন সময় প্রায়। হ্যাঁ, তখন উনিও ছুটিয়ে ওকে থাপ্পড় মেরে ও ছুটে এসে আবার আমি যখন লাঠিটা নিয়ে সবাইকে বলছি মানে এইভাবে আমাকে মেরেছে, মহিলাকে মেরেছে, কত বড় সাহস, আমার দোকানে এসে মারছে। ও ক্যামেরা করছে আর মেয়ে চিৎকার করছে, মানে ও তখন তো আমার মাথা ঠিক নাই, আমাকে এইভাবে মেরেছে, আমি তো সারা শরীর থরথর করে কাঁপছে, আমার পা এখন পর্যন্ত আমি হাঁটতে পারছি না। তারপরে আমি তারা সব মহিলা এসেছে বলছে এইভাবে একটা মহিলাকে মারবে। আমার দোকানে যে দুটো কাস্টমার ছিল মহিলা ছিল, হ্যাঁ, তারা বলে মহিলাকে এইভাবে মারবে, আমরা প্রতিবাদ চাই। তখন এডিনগর থানাতে ওরা ফোন করেছে, পারনিতা রায় ফোন করেছে, বলে আপনি এখানে আসেন, একটা মহিলাকে একটা আরেক পাড়ার ছেলে এসে মেরেছে।
তখন তারা এটিনগর থানা থেকে এসেছে, এসে দেখে আমাকে এখানে জল দিয়ে রেখেছে মাথায়, আমার কাপড় টাপড় ছেঁড়া। তখন তারা বলছে আপনি তো এরকম অবস্থা, আপনি ওমেন পিএসে গেলে ভালো হবে। তখন আমি রাত্রেবেলা ওমেন পিএসে গিয়েছি, মানে সবাই গিয়েছে যতজন মহিলা ছিল, মৌসুমী মোদক, ফরেদাম, কীর্তি চক্রবর্তী, তারপরে পারমিতা রয়, তারপরে আমি, আমার বোন, এরপরে উত্তম ভট্টাচার্য, আমার স্বামী, ওরা সবাই মিলে গিয়েছি। দোকান বন্ধ করেনি, বলছে আমি যেতে পারবো না এখন, আমি দোকান লাগাতে পারবো, দেরি আছে, আমি যেতে পারবো না। ও দোকানের কাস্টমার আছে, ও যেতে পারবে না। তো আমরা বলছি ঠিক আছে, আমরা মহিলা, আমরাই যাই, মহিলা থানা যেহেতু। তা আমরা গিয়েছি, গিয়ে এসে ওরা বলছে বলে আমরা ওদের পরিবারে কি ম্যাটার আমরা কিছু জানি না, আমরা সামনে একটা মহিলাকে এইভাবে মেরে গেছে, আমরা এর প্রতিবাদ চাই। কালকে সন্ধ্যার পরে আমার ছোট বোনের জামাই আমার দোকানের অপর সাইডে ওর বাইক নিয়ে বসে, বাইকের উপরে বসে, বাইক স্ট্যান্ড করে দাঁড়া করানো, বাইকের উপরে বসে ফোন কানে লাগিয়ে এই অনবরত গালাগালি, বিশ্রী গালাগালি করছে, বলছে 50টা সিসি ক্যামেরা আছে লাগিয়ে রেখেছে আমার বাড়িতে, বলে 2টো সময় শুনলে অমুক এসেছে, আমার বোনকে দিয়ে ব্যবসা করছি, এর ফলে বিশ্রী অনেক, এমন বিশ্রী আমি বলতে পারবো না এখানে, অনেক ধরনের বিশ্রী গালাগালি করছে। বোনের জামাইয়ের নাম কি? অভিজিৎ ঘোষ, বাবা প্রদীপ ঘোষ, আচ্ছা। বাড়ি ভট্টপুকুর স্বামী বিবেকানন্দ ক্লাবের সঙ্গে। আচ্ছা, কি কারণে গালিগালাজ করছে? গালি করছে আমার বোন ওর স্বামীর সাথে ডিভোর্স ফাইল করেছে, ওর উপরে কারণে বলে অত্যাচার করে, নির্যাতন করে, ও মারধর করেছে বিভিন্নভাবে, পাড়ার লোক বলে ওকে সাহায্য করেছে, ও বাড়ি থেকে বের হয়ে এসেছে। তারপরে আমার মামার বাড়িতে থেকেছে কতদিন, তুই মামাও পেনশন, তুই মামা আমাকে বলেছে বলে আমার তো চলতে অসুবিধা হচ্ছে। তখন আমার বোন বলছে আমি কোনো বাসায় কাজ করব, আমি কি করব, আমার তো চলতে হবে, খেতে হবে। তখন আমি বলেছি আমার শাশুড়ি মাকে, আমার জামাইকে বলেছি, বলে আমি বোনকে এই অবস্থায় কোথায় রাখবো, একটা উপযুক্ত মেয়ে কোথায় কাজ টাজ করবে। তখন তারা বলেছে আমরা 4জন খেতে বললে ও খেতে পারবে। তখন আমার বাড়িতে ও থাকে, তখন থেকে আমার মামারও কোনো আপত্তি নেই, বলছে ঠিক আছে। কতদিন ধরে থাকে? তো আজকে 7 মাস ধরে, আজকে আমার বাড়িতে আছে 2-3 মাস ধরে আছে, 2-3 মাস ধরে আছে। ওখানে থাকতো, আমরা খরচাপাতি দিতাম, আমার চলতে করতে হতো, ওদিকে আমার খরচাপাতি দিতাম। তো এখানে পুরো নিয়েছি, ওখানে দিতে একবার, আবার এখানে। তো আমরা বলছি 4 জনের সাথে 1জন খাওয়া যায়, তুই আর যতদিন কিছু না হওয়ার তোর, তুই এখানে খা, তোর অন্য বাড়িতে কাজ করতে হবে না, যেহেতু তুই একটা উপযুক্ত মানুষ, কোথায় না কোথায় যাবি নতুন, তুই আগে তোর সমস্যার সমাধান হোক। তো তখন থেকে আমরা এখানে থাকে। তুই আজকে পুজোর মাস আওয়ার পরে আমি ওকে বলছি তোর মনমানসিকতা ভালো থাকে না, সবসময় মন কালা করে থাকিস, আমার সঙ্গে একটু দোকানে এসে বস, আমারও একটু সাহায্য হলো, তোরও মনটা ভালো লাগলো। তো এর থেকে ও আমার দোকানে এসে বসে, যখন থেকে ও দোকানে এসে বসে, আমার পার্শ্ববর্তী দোকানদার ও রোজ দিনে এটা নিতে আসে, ওটা নিতে আসে, এটা নিতে আসে। তো আমি এটাতে কোনো ইয়ে করি না, কেন ওর দোকানে এসেছে, আমি কোনো বলার কিছু নেই। কিন্তু কিছুদিন আগে একবার একটা ইকো গাড়ি নিয়ে এসে আমার দোকানের সামনে দাঁড়িয়ে 3টে লোক আছে ইকো গাড়িতে, আর ও অনবরত এখান থেকে গালাগালি করছে, অনবরত হাঁটাহাঁটি করছে আর গালাগালি করছে। বাড়ি বিল্ডিং করবে, ছেলে মানুষ করবে, ব্যবসা করবে, আমার বউকে দিয়ে আমি দেখিয়ে দেবো, আমি সূর্য পাড়া চমনি থেকে ফেলে মারবো। আরো বেশি ছেলেকে কিভাবে মানুষ করে, ছেলে কিভাবে কলেজ করে দেখে দেবো, আমি শিবুদত্ত থেকে মারবো, এইসব ভাবে গালাগালি করছে। আমি চুপ করে চলে গেছি, এখান থেকে চলে গেছি, গিয়ে এসে পাড়ার লোকদের বলেছি। আর মেয়ে আমার বাড়িতে গেছে রাত্র 9টার সময়, মেয়ে গিয়ে গেট মানে ভাঙচুর করছে। মেয়েটা ওর মা ঢুকতে দেয়নি, এত রাত্রে কেন গিয়েছে, যেহেতু আমার একটা উপযুক্ত ছেলে আছে, যদি কোনো কিছু হয়ে যায় তো ঢুকতে দেয়নি। বলছে তুই যদি দেখা করা হয় দিনের বেলা আস, এখন রাত্রেবেলা কোনো দেখা হবে না, তুই বাড়িতে যা। তারপর পরের দিন আমরা 6 তারিখ এফআইআর করেছি, বলে ও করেছে, আমার বোন করেছে, বলে আমার যতদিন কোনো কেসের ডিসমিস না হয়, আমার মেয়েও যাতে স্ব-ইচ্ছায় যাতে ওর বাবার কাছে থাকে, আর আমি একটা কাজকর্মে ঢুকিনি, তো আমার কাছে যেন না আসে, এইভাবে বিরক্ত না করে, যেহেতু আমি একটা আরেকজনের আশ্রয়ে আছি, আমি কোনো কাজকর্ম করি না। তারা এফআইআরটা রেখেছে, কিন্তু রিসিভ কপি এখনো দেয়নি, কিন্তু কালকে এসে আবার এমন ভাবে হইচই করাতে, ওই আমার পাশে ভর্তি এক দোকানদার মহিলা মৌসুমী মোদক, উনি ওকে 1.5 ঘন্টা যাবৎ গালাগালি করছে। তখন এখন মৌসুমী মোদক এসে বলছে তুমি কে, তুমি এইভাবে দোকানের সামনে গালাগালি করছো, পুজোর সময় আমার ব্যবসা বাণিজ্য করতে পারছি না, আমার মেয়েকে আমি বাড়িতে পাঠাতে পারছি না, আমার মেয়ে এখানে বসতে পারছে না, লাইট অফ করে রেখেছি, তুমি কে?
তখন আরেকটা লোক বলেছে বলে এটা তো রুমার জামাই, তখন আমাকে ডাক দিয়েছে, এই রুমার তোর বোনের জামাই, তুই কিছু বলিস না কেন? আমি বলছি এই ব্যাপার দিদি দেখো এইভাবে রোজ রোজ আমাকে জ্বালাচ্ছে। তখন আমিও ওকে বলেছি, জোরে জোরে ওকে বলেছি, ও রোজ রোজ আমাকে এইভাবে। কি নাম? সোনালী চক্রবর্তী, ব্র্যাকেটে দত্ত। আর হাজবেন্ডের নাম? শিবব্রত দত্ত, বাড়ি এডিনগর, সূর্যপাড়া। দিয়েছে, তারা নাম দিয়ে এসেছে সবাই, বলে আমরা আমরা নিজে দেখেছি ওকে ফেলে মেরেছে, আমরা মহিলা, আমরা আজকে ওকে মেরেছে কালকে আমাকে মারবে, এক পাড়ার হয়ে আরেক পাড়ায় এসে মারবে, আর দোকানে ঢুকে মারবে, এটা কোন আইন, কোথাকার আইন? আমার এই আর প্রতিবাদ চাই। তখনই ওসি ম্যাডাম বলেছে ঠিক আছে তোমরা কালকে একটা লিখিত দিয়ে যেও। তো আজকে আমরা গিয়ে লিখিত দিয়ে এসেছি, তুই কালকে দিয়ে এসেছি, বলছে আগামীকালকে গিয়ে রিসিভ কপি আনতে। এখন শুনছি অন্যরকম ঘটনা, বলে আমি বলে ওর মেয়েকে মেরেছি, জামা জমা ছেড়েছি, মেয়ে রেকর্ডিং করে এইসব নিয়ে জমা দিয়েছে, মাইনর মেয়েকে দিয়ে আমাকে আর আমার স্বামীকে ফাঁসানোর জন্য। এটা কবে বলেছে? হ্যাঁ, এইটা আমার এখানে অলোক রায় বলে একজন আছে, উনি কালকে রাত্রে ফোন করেছিল আমাকে। তো উনি আমাকে ফোন করেছিল, আমি তখন আমার ফোনে ব্যালেন্স নাই, আমি তখন হসপিটালে ছিলাম, ফোন রিসিভ করতে পারিনি। আজকে আমার বড়দাকে যখন এই ঘটনাটা বললাম, আমার বাসুর দিয়ে কথা বললো, তখন বাসুরকে এই কথা বলেছে, বলে মাইনর মেয়েকে কিভাবে মেরেছে, মেরে তো ওরা মেয়েকে বাঁচানোর জন্য ও জেঠুসকে মেরেছে। তখন আমি আরেকটা নাম্বার দিয়ে ফোন করেছি অলোক মামাকে, মামা এই ঘটনা, আমি যদি মেয়েটাকে ফুলের টুকি পর্যন্ত দিয়ে থাকি, তাহলে আমি সবার সামনে না খেয়ে হেঁচড় দেবো। যদি আমার যে সাইডে বাইডে লোক আছে তারা যদি কেউ বলে আমি এই মেয়েটাকে মেরেছি, আমি সবার সামনে না খেয়ে হেঁচড় দেবো যদি আমি মেয়েকে ফুলের টুকি দিয়ে থাকি। তারা কেস সাজিয়ে এভাবে উল্টো সাজিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে, আর ওপেন হুমকি দিচ্ছে আমার ছেলেকে মারবে, আমার জামাইকে মারবে। আজকে সকালেও হুমকি দিয়ে গেছে, বলে কালকে রুমা দত্তকে মেরেছি, আরেকদিন শিবু দত্তকে মারবো, লাশ ফেলে দেবো, সূর্যপাড়া থেকে উঠিয়ে দেবো, কি করে থাকে আমি দেখে দেবো, কি করে ওর ছেলে কলেজ করে। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ, আমার ছেলে, আমার স্বামী, আমার নিরাপত্তার জন্য আমি বিচার চাই, আমি সুবিচার চাই। আর কালকে কিছু হয়ে গেলে আমি কি করবো, আমি কোথায় যাব? আমার অপরাধটা কি? আমি আমার ছোট বোনকে আশ্রয় দিয়েছি, এটাই আমার অপরাধ, আমি কি একটা সুবিচার পাবো না? আমার আপনাদের কাছে এটাই অনুরোধ, আমি সুবিচার চাই।